আজ আমরা দেখতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া এক অসাধারণ কিন্তু একই সঙ্গে ভয়ঙ্কর একটা মুভি লা পালমা, যেটি একটা সার্ভাইভাল থ্রিলার মুভি, যেখানে এমন এক ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয়েছে যা কল্পনাকেও হার মানায়। এক ভয়াল আগ্নেয়গিরি যার চারপাশ ঘিরে ছিল বিশাল সমুদ্র, কিন্তু সেই পানি ঠান্ডা নয়, ছিল টকবগে ফুটন্ত গরম, যেন জলের মাঝে গোলানো আগুন। এই আগ্নেয়গিরি একদিন হঠাৎ করেই বিস্ফোরিত হয়ে মাঝখান দিয়ে ভেঙে পড়ে, আর তার ফলেই সৃষ্টি হয় পৃথিবীর ইতিহাসে গরম পানির সুনামি, এক বিশাল ঢেউ, কিন্তু বরফের মতো নয়, বরং আগুনের মতো ফুটন্ত, যা শহরের দিকে ধেয়ে আসে অবিশ্বাস্য গতিতে। সাধারণ সুনামির বিভীষিকা আমরা অনেকবার দেখেছি, কিন্তু কখনো ভেবে দেখেছেন যদি ফুটন্ত গরম পানির সুনামি হয়, মানুষ কিভাবে বাঁচবে? সেই প্রশ্নের জবাব দেবে লা পালমা। তো গল্পে শুরু হয় 1949 সালের স্প্যানিশ আইল্যান্ড পালমা থেকে, যেটির নামই এসেছে এখানে থাকা বিশাল এবং সক্রিয় আগ্নেয়গিরির নাম থেকে, যা পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। অথচ এই ভয়ঙ্করতার মাঝেই লুকিয়ে আছে অপার সৌন্দর্য, যার টানে বহু বছর ধরে এটা ট্যুরিস্টদের স্বর্গ হয়ে উঠেছে। যদিও মাঝে মাঝে এখানে ভূমিকম্প বা সুনামির মতো ঘটনা ঘটে, কিন্তু সেগুলো এতদিন বড় ধরনের ক্ষতি করেনি, বরং মানুষ এসে এই বিপদকেই উপভোগ করেছে। তো এবার আমরা বর্তমান সময়ের পালমা আইল্যান্ডের দিকে ফিরি, যেখানে একটা ট্যুরিস্ট বোটে কিছু মানুষ ঘুরতে এসেছে। তারা খুব আনন্দে সময় কাটাচ্ছিল, ছবি তুলছিল, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। হঠাৎ এক তরুণী অতিরিক্ত উত্তেজনায় সবাইকে উপেক্ষা করে বোট থেকে নেমে সমুদ্রে সাঁতার কাটতে নামে। তার সঙ্গী বারবার নিষেধ করলেও সে শোনেনি, আর বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও যখন তাকে দেখা যাচ্ছিল না, সবাই আতঙ্কে পড়ে যায়। এরই মধ্যে বোর্ডের আশেপাশের সমুদ্র পানিতে ধোঁয়া উঠতে শুরু করে, কোথাও কোথাও পানি ফুটতে থাকে। সবাই বুঝে নেয় তারা আগ্নেয়গিরির বিপজ্জনক সীমানায় ঢুকে পড়েছে। কিছুক্ষণ পর দেখা যায় সেই মেয়েটির মৃতদেহ পানিতে ভাসছে, আর এর আগেই বোর্ডের মাঝখান ফেটে গিয়ে তার মধ্যে প্রচণ্ড গরম পানি ঢুকে পড়ে, আর সবাই সেখানে ডুবে মারা যায়। এরপর পরই আমরা দেখতে পাই এক ছোট্ট সুখী পরিবার, যারা ছুটি কাটাতে পালমা আইল্যান্ড এসেছে এবং পরিচিত এক হোটেল স্টাফের সুবাদে এক হাই স্ট্যান্ডার্ড রুমে উঠেছে। এই পরিবারের সদস্যরা হলো বাবা ফেডরিক, মা জেনিফার, আর দুই সন্তান টোবাইক ও সারা। সবাই মিলে খুব আনন্দে সময় কাটাচ্ছিল। অন্যদিকে আমরা দেখি পালমা আইল্যান্ডে অবস্থিত একটা ভূতাত্ত্বিক গবেষণা প্রতিষ্ঠান, যেখানে বিজ্ঞানীরা সবসময় আগ্নেয়গিরির উপর নজর রাখে। তারা মনিটরে সেই বোটটির ছবি দেখতে পায়, যেখানে কিছুদিন আগেই সবাই মারা গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঘটনাস্থল ছিল আগ্নেয়গিরি থেকে অনেক দূরে। তার মানে সমুদ্রের নিচে এমন কিছু ঘটছে যার ব্যাখ্যা তাদের কাছে নেই। এই সময় আমাদের সামনে আসে আর এক গুরুত্বপূর্ণ চরিত্র মেরিন, একজন ভূবিজ্ঞানী, যিনি আগ্নেয়গিরির ট্রান্সমিশন সিগন্যাল নিয়মিত পর্যবেক্ষণ করেন। কিন্তু আজকের দিনে কোনো ডেটা আসছে না, যা এক বিশাল অ্যালার্ম। মেরিন সিদ্ধান্ত নেন এই ব্যাপারটা গিয়ে দেখতে হবে, আর সঙ্গে নেন সহকর্মী হাঙ্ককে। তারা গাড়ি নিয়ে রওনা হয়ে আগ্নেয়গিরির পাহাড়ে পৌঁছায়। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে গাড়ি রেখে সরাসরি মাউন্টেনের ভেতরে প্রবেশ করে। তাদের ট্রান্সমিটার চেক করতে গিয়ে প্রথমেই তারা যে যন্ত্রটি আগ্নেয়গিরির মধ্যে সেট করেছিল সেটিকে পর্যবেক্ষণ শুরু করে, কিন্তু অবাক করা বিষয় হলো সেখানে কোনো সমস্যা ছিল না, যদিও মনিটরে কোনো সিগন্যাল আসছিল না, যা তাদের সন্দেহের মধ্যে ফেলে দেয়। এরপর তারা আরও গভীরে ঢুকে যায়, আর কিছু দূরে গিয়ে দেখতে পাই আগ্নেয়গিরির একটা অংশ বিশাল ফাটল তৈরি হয়েছে, যেখানে পানি ধীরে ধীরে প্রবেশ করছে, যা মোটেও ভালো লক্ষণ নয়। মেরিন তখন সাথে থাকা একটা কন্টেনারে কিছু পানি নিয়ে নেয়, যেন পরে সেটা পরীক্ষা করা যায়। কিন্তু আরও এগিয়ে গিয়ে তারা যে দৃশ্য দেখে তা তাদের শিউরে তোলে। মাটির উপর ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মৃত বাদর। হাং তখন তার ডিভাইস দিয়ে আশেপাশের পরিবেশ চেক করতে থাকে এবং দেখতে পায় বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা অস্বাভাবিকভাবে বেশি, সঙ্গে রয়েছে উচ্চমাত্রার সালফিউরিক গ্যাস, যেগুলোর বিষক্রিয়াতেই এই প্রাণীগুলোর মৃত্যু হয়েছে। এতে তারা নিশ্চিত হয় যে আগ্নেয়গিরির অভ্যন্তরে কোনো না কোনো মারাত্মক পরিবর্তন ঘটেছে। এরপর তারা মাউন্টেনের আরেকটু ভেতরে গিয়ে দেখতে পায় ট্রান্সমিটারের অপর প্রান্তটি একেবারেই ধ্বংস হয়ে গেছে, যেটাই মূলত ছিল মনিটরে সিগন্যাল না আসার কারণ। উপরের দিকে তাকিয়ে তারা দেখে মাউন্টেনের চূড়ায় একটা বিশাল ফাটল তৈরি হয়েছে এবং সম্ভবত সেই জায়গা থেকে ট্রান্সমিটারটি ভেঙে পড়েছে। এই ফাটল তাদের প্রচণ্ড দুশ্চিন্তায় ফেলে দেয় এবং তারা দ্রুত মাউন্টেন থেকে বের হয়ে আসে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল তাদের বস আলভেরো। তারা সবকিছু খুলে বলে এবং জিওলজি ইনস্টিটিউটে ফিরে এসে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করে। ডেটা ও পর্যবেক্ষণ দেখিয়ে জানায় এটা হয়তো একটি বড় বিপর্যয়ের পূর্বাভাস। আলভেরো তাদের কথায় গুরুত্ব দিলেও বলেন,
শুধু এই তথ্যের উপর ভিত্তি করে পাবলিককে সতর্ক করা যাবে না, বরং আরও প্রমাণ দরকার। কারণ এখন দ্বীপে চলছে ট্যুরিস্ট সিজন, লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে, আর দ্বীপ বন্ধ করলে দেশের অর্থনীতিতে বিশাল ধস নামবে। তাই তিনি চান না এখনই আতঙ্ক ছড়ানো হোক। এই সিদ্ধান্ত মেরিনকে প্রচণ্ড ব্যথিত করে, কারণ তার চোখে স্পষ্ট আলফ্রেডো জীবনের চেয়ে অর্থনীতিতে প্রাধান্য দিচ্ছে। কিন্তু তখন হাঙ্ক তাকে বোঝায়, আসলে তুমি আলফ্রেডোকে ভুল বুঝছো। প্রায় 3 বছর আগে একবার এমন সম্ভাব্য বিপর্যয়ের আলামত পাওয়া গিয়েছিল, আর সেবার আলফ্রেডো নিজে প্রেস কনফারেন্স করে পুরো দ্বীপ বন্ধ করিয়ে দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও কিছুই ঘটেনি। তখন সরকারের পক্ষ থেকে তার উপর চাপ আসে, এমনকি বলা হয় পর্যাপ্ত প্রমাণ ছাড়া আর কখনো যেন আতঙ্ক সৃষ্টি না করা হয়। সেই ভয়ে হয়তো এবার আলফ্রেডোর দ্বিধার কারণ। এরপর মেরিন ইনস্টিটিউটের মনিটরে বসে সিমুলেশন করে দেখে, যদি আগ্নেয়গিরির কারণে সুনামি হয় তবে সেটির ভয়াবহতা কতটা হবে। আর সেখানে সে দেখতে পায় এই সুনামি পুরো দ্বীপ ধ্বংস করে ফেলতে পারে। দুশ্চিন্তায় ডুবে মেরিন বাড়ি ফিরে যায় আর দেখে তার ভাই এরিক কাজ করছে নতুন এক প্রজেক্টে। এরিক বলে সে তার ড্রাইভিং প্রজেক্ট শেষ করেছে, যেখানে সে সমুদ্রের তলদেশ এক্সপ্লোর করে থাকে। এবার সে কিছু ছবি দেখায়। মেরিনকে দেখা যায় অনেকগুলো কচ্ছপ পালমা দ্বীপের সাগরে একসঙ্গে মাইগ্রেট করছে, যেটা স্বাভাবিক নয়, কারণ কচ্ছপেরা সাধারণত একাকী চলাচল করে। একজন গবেষক হিসেবে মেরিন জানে এমন আচরণ কিছু বড় প্রাকৃতিক পরিবর্তনের ইঙ্গিত দেয়, তাই সে বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা ফিরে যাই ফেডরিকের পরিবারে, যারা সবাই মিলে লাঞ্চ করছিল। এ সময় সারা লক্ষ্য করে তাদের পাশের টেবিলে বসে থাকা এক মেয়ে তার দিকে তাকিয়ে হাসছে। সারার কাছে মেয়েটিকে খুবই হাসি খুশি মনে হয় এবং লাঞ্চ শেষ করে সে গিয়ে মেয়েটির সঙ্গে আলাপ করে, যার নাম চার্লি। অল্প সময়ের মধ্যেই সারা এবং চার্লির মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর চার্লি সারাকে জানায় সে আর তার বন্ধুরা একটি বড় পার্টির আয়োজন করেছে এবং সারা চাইলে সে আসতে পারে। সারা হাসি মুখে ধন্যবাদ জানায়, কিন্তু জানায় সে পার্টিতে যেতে পারবে না, কারণ তাকে তার ছোট ভাইয়ের খেয়াল রাখতে হবে, যদিও তার খুব ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। এদিকে সারার বাবা ফেডরিক সারা ও চার্লির কথোপকথন শুনছিলেন, তাই কিছুক্ষণ পর তিনি সারাকে জানান যে এই হোটেলে ভলেন্টিয়ার সুবিধা রয়েছে এবং তিনি সারার ছোট ভাই টোবাইকের দেখাশোনার জন্য একজন ভলেন্টিয়ার ঠিক করে দেবেন, যাতে সারা চাইলে তার নতুন বান্ধবী চার্লির সঙ্গে পার্টিতে যেতে পারে। এমন অনুমতি পেয়ে সারা অত্যন্ত খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই পার্টিতে যোগ দিতে চলে যায়। কিছুক্ষণ পর ফেডরিক তার স্ত্রী জেনিফারকে খুঁজছিলেন এবং হঠাৎ দেখতে পান জেনিফার হোটেলের এক পরিচিত এমপ্লয়ির সঙ্গে প্রাণখোলা হাসিতে কথা বলছে, যেটা ফেডরিকের মোটেও ভালো লাগে না। ঠিক তখনই তিনি খেয়াল করেন তার ছেলে টোবাইক আশেপাশে নেই, যা তাকে ভীষণ ভয় পাইয়ে দেয়। তিনি চারিদিকে খুঁজতে থাকেন, কিন্তু কোথাও টোবাইককে খুঁজে পান না, ফলে ছুটে যান সারার কাছে। এরপর সারা ও ফেডরিক মিলে টোবাইককে খুঁজতে শুরু করে এবং অনেক খোঁজাখুঁজির পর তারা দূরে একটা ছোট্ট মাউন্টেনের উপর টোবাইককে দাঁড়িয়ে থাকতে দেখতে পান। উনি সমুদ্রের দিকে অপলক তাকিয়েছিলেন। তারা দৌড়ে সেখানে পৌঁছে দেখতে পান সমুদ্রের মধ্যে অস্বাভাবিকভাবে অনেকগুলো কচ্ছপ একসঙ্গে স্থান পরিবর্তন করছে, যা সাধারণত কখনো দেখা যায় না। টোবাইক দীর্ঘক্ষণ ধরে সেটাই দেখছিল। সেদিন রাতে যখন ফেডরিক ও জেনিফার তাদের রুমে ছিলেন, হোটেলে সেই একই এমপ্লয়ি সেখানে সে জেনিফারকে কার রাইডে যেতে অফার করে, যা দেখে ফেডরিক প্রচণ্ড রেগে যান এবং সেই এমপ্লয়ির সঙ্গে খারাপ ব্যবহার করেন। এতে করে জেনিফার এবং তার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ জেনিফার বলেন সেই এমপ্লয়ি কোনো খারাপ ব্যবহার করেনি, তার সঙ্গে এমন ব্যবহার করা মোটেও উচিত হয়নি। এই ঝগড়ার আওয়াজ পাশের রুমে থাকা সারা এবং টোবাইকও শুনতে পায়, ফলে তাদের মন খুব খারাপ হয়ে যায় এবং পুরো ভ্যাকেশনের আনন্দটাই নষ্ট হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি আলফ্রেডো মর্গে গেছেন, যেখানে সেই ট্যুরিস্ট বোট অ্যাক্সিডেন্টে মৃতদের লাশ নিয়ে তদন্ত চলছে। সেখানে একজন ডাক্তার আলফ্রেডোকে লাশগুলোর ছবি দেখান এবং জানান মৃতদেহগুলোতে প্রচণ্ড গরম গ্যাসের পোড়া দাগ পাওয়া গেছে, যা সাধারণত পানির মধ্যে হয় না, কিন্তু এই গ্যাসের মধ্যে তারা প্রচুর কার্বন ডাইঅক্সাইড ও সালফার গ্যাস পেয়েছেন, যা উৎস হতে পারে আগ্নেয়গিরির তলদেশ থেকে উঠে আসা লাভা। যদি সেটা সত্য হয় তাহলে এর মানে দাঁড়ায় আগ্নেয়গিরির মধ্যে প্রবল চাপ তৈরি হচ্ছে, যা ভয়ানক বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে। ডাক্তার অ্যালভারোকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন, কিন্তু অ্যালভারো পুরো বিষয়টাকে হালকাভাবে নিয়ে বলেন ওই টুরিস্টরা আগ্নেয়গিরির খুব কাছে গিয়েছিল বলেই এমন হয়েছে, এর বাইরে কিছুই নয়। এই বলেই তিনি সেখান থেকে চলে যান। একই সময়ে জিওলজি ইনস্টিটিউটে মেরিন ও হাঙ্ক তাদের গবেষণা চালিয়ে যাচ্ছিল। তারা স্যাম্পলের রিপোর্টে দেখতে পায় পানিতে মিনারেল অনেক কম। এর মানে হলো সমুদ্র থেকে মাউন্টেনে পানি উঠতে দীর্ঘ সময় লেগেছে, যা নির্দেশ করে ফাটলটি সরু। হাঙ্ক বিষয়টি বিশ্লেষণ করতে গিয়ে বলেন 1949 সালেও এই মাউন্টেনে এমন একটা ফাটল হয়েছিল, আর তারপরেই আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছিল। তবে তখন লোকালয়ে কেউ না থাকায় ক্ষয়ক্ষতি হয়নি।
বর্তমানে এই একই রকম ফাটল আবার দেখা যাচ্ছে, তাই তারা সিদ্ধান্ত নেয় এই ফাটলটি সরাসরি দেখতে হবে। এরপর তারা পাহাড়ে উঠে অনেক ঘন্টা হেঁটে ফাটলের কাছে পৌঁছে যায় এবং সামনে থেকে দেখে ফাটলটি এত বড় মনে হয় যে পুরো মাউন্টেন যে কোনো সময় দুভাগ হয়ে গিয়ে সাগরে ভেঙে পড়বে, আর তার ফলে তৈরি হবে এক ভয়ানক গরম পানির সুনামি। তারা একটি ডিভাইস ব্যবহার করে ফাটলের দুই প্রান্তের দূরত্ব মাপছিল, যাতে করে শক্ত প্রমাণ তৈরি করা যায়। অন্যদিকে হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা ফ্রেডরিক হঠাৎ করে ছোট্ট একটা ভূমিকম্প অনুভব করেন, আর ঠিক একই সময়ে জিওলজি ইনস্টিটিউটে বসে আলভেরো মনিটরে একটি বিপদ সংকেত দেখতে পান, যেখানে দেখা যায় আগ্নেয়গিরির গভীরে বিশাল এক চাপ তৈরি হয়েছে। লাভা উপরের দিকে উঠে আসছে, ফলে যে কোনো সময় ভয়ঙ্কর ভূমিকম্প বা বিস্ফোরণ শুরু হতে পারে। এটা জানতে পেরে আলভেরো আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে মেরিন ও হাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন। তাদের বলেন যত দ্রুত সম্ভব মাউন্টেন ছেড়ে ফিরে আসতে। তাই মেরিন এবং হাঙ্ক দ্রুত তাদের জিনিসপত্র গুছিয়ে ফেললেও ততক্ষণে আগ্নেয়গিরির ফাটল দিয়ে বেরিয়ে আসতে শুরু করে বিষাক্ত গ্যাস, যেটার গতি এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে পুরো মাউন্টেনের চারপাশ গ্যাসে ঢেকে যায়। তারা প্রাণপণে দৌড়ে পালানোর চেষ্টা করে, আর মেরিন দূর থেকে দেখে যে কিছু ট্যুরিস্ট সেখানে ক্যাম্প করেছে। তাদেরকে চিৎকার করে পালাতে বলে। সে নিজে তাদের দিকে দৌড়ে গিয়ে শেখায় কিভাবে গ্যাস থেকে বাঁচার জন্য কাপড় ভিজিয়ে মুখে চেপে ধরতে হয়, আর সবাই সেটাই অনুসরণ করে পালাতে শুরু করে। কিন্তু গ্যাস ও ধোঁয়ার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে চারপাশটা ঘোলাটে অন্ধকারে ঢেকে যায়, ফলে মেরিন বাকিদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সে এগিয়ে যাওয়ার সময় মাউন্টেনের পিচ্ছিল ঢালু থেকে গড়িয়ে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে থাকে। কয়েক ঘন্টা পর যখন তার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে একটা হসপিটালে আবিষ্কার করে, আর সেখানে তার কাছে আসে আলভেরো। সে জানতে চায় হাঙ্কের অবস্থা কেমন, আর আলভেরো জানায় হাঙ্ক গ্যাসের বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে এখন কোমায় আছে, তার অবস্থা ভালো না, আর সেই ক্যাম্পে সব ট্যুরিস্টই মারা গেছে। এই কথা শুনে মেরিন প্রচন্ড কষ্ট পায় এবং অনুরোধ করে যেন পালমা আইল্যান্ড নিয়ে অফিসিয়ালি ওয়ার্নিং দেওয়া হয়, কারণ এখনো সময় আছে মানুষের জীবন বাঁচানোর। কিন্তু আলভেরো দ্বিধায় পড়ে যায়। সে মনে করিয়ে দেয় আগেরবার যখন সে ওয়ার্নিং দিয়েছিল তখনও বড় কিছু ঘটেনি, আর সেটার জন্য সে ও তার ইনস্টিটিউটকে সবাই বিশ্বাসঘাতক বলেছিল। সে বলে শুধু ছোটখাটো লক্ষণ দেখে তো আর সরকারিভাবে বিপর্যয়ের ঘোষণা দেওয়া যায় না, তার জন্য প্রয়োজন আরও স্ট্রং এভিডেন্স। তখন মেরিন জানায় সে ছোটবেলায় একটা সুনামিতে তার মা বাবাকে হারিয়েছে, তাই সে জানে এই বিপর্যয়ের ভয়াবহতা কতটা হতে পারে। এরপর সে সঙ্গে সঙ্গে তার ভাই এরিককে ফোন করে দ্রুত পালমা আইল্যান্ড ছেড়ে দিতে বলে। অন্যদিকে সারা তখন চার্লির সঙ্গে গল্প করছিল এবং চার্লি তাকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর ফ্রেডরিক তার স্ত্রী জেনিফারের রাগ ভাঙানোর চেষ্টা করছিল। সে জেনিফারকে মাউন্টেন ঘুরে দেখাতে নিয়ে যেতে চায়, কিন্তু তখন এক স্থানীয় ব্যক্তি জানায় মাউন্টেনে যাওয়ার পথ বন্ধ, কারণ সেখানে কিছু ট্যুরিস্ট মারা গিয়েছে। সেই লোকটি আগের বোট দুর্ঘটনার কথা উল্লেখ করে, যেখানে মানুষ গরম পানিতে ডুবে মারা গিয়েছিল। এরপর ফ্রেডরিক ও তার পরিবার যখন হোটেল রুমে ফিরে আসে, তখন ছোট্ট একটা বিষয় নিয়ে আবারও ঝগড়া শুরু হয় এবং কথার এক পর্যায়ে ফ্রেডরিক জেনিফারকে বলে, তোমাকে আর তোমার মেয়েকে মেনে নেওয়াই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই কথা শুনে জেনিফার প্রচন্ড কষ্ট পায় এবং ওয়াশরুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। আর সারা, যে কিনা ফ্রেডরিকের সৎ মেয়ে, এই কথা শুনে আরও বেশি ব্যথা পায়। সে হোটেল ছেড়ে বেরিয়ে যায় এবং তার আঙ্কেল জেন্সকে ফোন করে জানায় সেই পরিবারে আর এক মুহূর্তও থাকতে চায় না এবং তাকে যেন টিকিটের জন্য কিছু টাকা পাঠানো হয়, যাতে সে নিজে মাদ্রিদ ফিরে যেতে পারে। যদিও জেন্স বোঝানোর চেষ্টা করে সে এখনো ছোট, একা এতদূর যাওয়া ঠিক নয়, পরিবারে এমন ছোটখাটো বিষয় হতেই পারে। কিন্তু সারা রেগে ফোনটা কেটে দেয়। জেন্স তাকে বারবার ফোন করলেও সে রিসিভ করে না, আর জেন্স তখন সরাসরি জেনিফারকে ফোন দেয়, কিন্তু জেনিফার তখন নিজেকে শান্ত করতে ইয়োগা করছিলেন, তাই ফোন রিসিভ করেননি। এদিকে সারা নিজের সেভিংস থেকে টিকিট কিনে মাদ্রিদের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ঠিক এমন সময়ে তার বান্ধবী চার্লি তাকে মেসেজ করে। অন্যদিকে মেরিন ও আলভেরো অফিসিয়াল বিপদ সংকেত দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং তারা সিদ্ধান্ত নেয় এই বিষয়ে মেয়রের সঙ্গে আলোচনা করতে হবে। প্রথমে মেয়র সন্দেহ প্রকাশ করে হয়তো এটা আগেরবারের মতোই ভুল সতর্কতা, কিন্তু মেরিনো আলভেরোর বিশ্লেষণে তিনি বিশ্বাস করেন এবং সরকারিভাবে একটা ইমার্জেন্সি মিটিং ডাকার ব্যবস্থা করেন। এরপর মেরিন তার ভাই এরিকের কাছে গিয়ে তাকে অনুরোধ করে যেন সে দ্রুত দ্বীপ ছাড়ে, কারণ পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। কিন্তু এরিক বলে যে সে এখন ড্রাইভিংয়ের জন্য তৈরি, তার নতুন প্রজেক্ট একদম শেষ পর্যায়ে, এখন চলে গেলে তার সব পরিশ্রম বৃথা যাবে, তাই সে চলে যায় এবং মেরিন একা থেকে যায়। জিওলজি ইনস্টিটিউটে তখন দেখা যায় আগ্নেয়গিরির আশেপাশে ছাই ছড়িয়ে পড়েছে। এটা বিস্ফোরণের তৃতীয় ধাপের লক্ষণ, কারণ প্রথমে গ্যাস, তারপর ছাই এবং সবশেষে আসে লাভা। এখন পর্যন্ত দুইটি লক্ষণই স্পষ্টভাবে দেখা দিয়েছে। মেরিন তখন মাউন্টেনের ফাটল নিয়ে রিসার্চ করছিল, যেখানে দেখা যায় ফাটলের দৈর্ঘ্য আরও বেড়ে গেছে। পুরো মনিটরে সতর্কতার সংকেত ভেসে উঠেছে, অ্যালার্ম বাজছে এবং এসব দেখে আলভেরো এবার নিশ্চিত হয় বিপর্যয় আসন্ন।
সে সঙ্গে সঙ্গে তার টিমকে অর্ডার দেয় যত দ্রুত সম্ভব পালম আইল্যান্ডের সব জায়গায় এই খবর ছড়িয়ে দিতে, যেন সবাই এখান থেকে বাইরে যেতে পারে এবং নতুন করে কেউ এই দ্বীপে আর প্রবেশ না করে। সবাই তখন তাদের কাজে নেমে পড়ে, কিন্তু এর মধ্যেই বাইরে থেকে এক ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায় আর সবাই জানালার দিকে তাকিয়ে দেখে আগ্নেয়গিরির ভেতর ছায়ের বিস্ফোরণ ঘটেছে। যদিও এটা মানুষের জন্য তাৎক্ষণিকভাবে বিপজ্জনক ছিল না, তবুও পুরো পালম আইল্যান্ডের বাসিন্দারা সেই ভয়াবহ দৃশ্য নিজের চোখে দেখতে পায়। অন্যদিকে সারা যেই প্লেনটিতে উঠেছিল সেটি তখন ইতিমধ্যেই টেক অফ করে ফেলেছিল, তাই আগ্নেয়গিরির ওয়ার্নিং পাওয়ার পরও কিছু করার আর সময় ছিল না। কিন্তু যতই প্লেনটি আগ্নেয়গিরির সামনে পৌঁছায় সেখানে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে প্লেনটির একপাশে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে সেটি ক্র্যাশ করে পড়ে যায় দ্বীপের এক অংশে। এই দুর্ঘটনার সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে, সবাই আতঙ্কে কেঁপে ওঠে। এদিকে জেনিফার যখন তার ভাই জেন্সের ফোন রিসিভ করে তখন জানতে পারে সারা হোটেল থেকে রাগ করে বেরিয়ে গিয়েছে এবং সে পালমা এয়ারপোর্টের পরবর্তী ফ্লাইটে উঠতে চেয়েছিল। এই কথা শুনে জেনিফার আতঙ্কিত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে ফেডরিককে জানিয়ে সারাকে খুঁজতে বের হয়। তারা প্রথমে ভেবেছিল হয়তো সারার ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরই জানতে পারে যে যেই ফ্লাইটে সারা ছিল সেটা ছিল সেই একই প্লেন যেটি কিছুক্ষণ আগেই দুর্ঘটনায় পড়েছে। আর কিছুক্ষণের মধ্যে সেই প্লেন ক্র্যাশের খবর সারা দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর ফেডরিক ও জেনিফার দ্রুত সেই হসপিটালে পৌঁছায় যেখানে ক্র্যাশ সার্ভাইভার্সদের আনা হয়েছিল এবং পুরো হসপিটাল চষে ফেললেও তারা কোথাও সারার খোঁজ পায় না। জেনিফার একেবারে ভেঙে পড়ে নার্সদের সঙ্গে চিৎকার করতে থাকে, তার মেয়েকে এনে দিতে বলে, আর ফেডরিক কোনোভাবে তাকে শান্ত করে সেখান থেকে বের করে নিয়ে আসে। অন্যদিকে আলভেরো সেই ইমার্জেন্সি গভর্নমেন্ট মিটিংয়ে অংশ নেয় এবং আলোচনা শেষে তার পুরো টিমকে নির্দেশ দেন যত তাড়াতাড়ি সম্ভব দ্বীপ ছাড়তে, কিন্তু তিনি নিজে পরিস্থিতি মনিটর করার জন্য থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। মেরিন তাকে বারবার বোঝায়, কিন্তু আলভেরো বলে যেহেতু বিপদ সংকেত দিতে তারই দেরি হয়েছে তাই এখন সে পালিয়ে যেতে পারে না, সে প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও সবাইকে রক্ষা করতে চায়। তো মেরিন শেষবারের মতো তাকে জড়িয়ে ধরে বিদায় নেয় এবং নিজে দ্রুত বাড়ি ফিরে তার ভাই এরিককে খুঁজতে থাকে, কিন্তু তাকে না পেয়ে ফোন করে বারবার চেষ্টা করে, তবে এরিক ফোন ধরছিল না। এদিকে ফেডরিক এবং জেনিফারের কাছে একজন অফিসার আসে এবং সারার ফ্লাইটের প্যাসেঞ্জার তালিকা দেখায়, যেখানে দেখা যায় সারা মিসিং, কারণ সে বসেছিল প্লেনের সামনের সিটে এবং সেই অংশটি বিস্ফোরিত হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারে সারা আর বেঁচে নেই। এই খবরে তারা একেবারে ভেঙে পড়ে, কিন্তু টুবাইকের কথা চিন্তা করে নিজেদেরকে সামলে নিয়ে হোটেলে ফিরে আসে। হোটেল রুমে প্রবেশ করে তারা দেখতে পায় টুবাইকের পাশে সারা বসে আছে, যে জীবিত ফিরে এসেছে। এই দৃশ্য দেখে তারা যেন আবার নতুন জীবন ফিরে পায়। ফেডরিক সারাকে জড়িয়ে ধরে কাঁদে। সারা তখন বুঝতে পারে সে যতই রাগ করুক ফেডরিক তাকে ভালোবাসে। এদিকে মিরিনের কাছে হঠাৎ করে তার ভাই এরিকের নাম্বার থেকে একটা ফোন আসে, কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে সে কিছুই বুঝতে পারে না, তাই ছুটে ভাইয়ের খোঁজে বের হয়। তারপর গিয়ে দেখে পুলিশ কিছু একটা ঘটনার কারণে তার ভাইকে ধরে নিয়ে যাচ্ছে। মেরিন বাধা দিতে গিয়ে ভুল করে একজন পুলিশকে আঘাত করে ফেলে, ফলে পুলিশ তাকেও ধরে নিয়ে যায়। এমন সময় এরিক সেখানে উপস্থিত হয় আর বোনকে বাঁচানোর চেষ্টা করে এবং পুলিশ স্টেশনে গিয়ে তার কাছে ক্ষমা চায়। সে এখন বিশ্বাস করে মেরিন যা বলেছে তা সত্যি এবং সে বোনকে মুক্ত করতে প্রতিশ্রুতি দেয়। তখন পর্যন্ত আগ্নেয়গিরির ছায় নির্গমন থেকে যায়, দ্বীপে যেন আবার স্বাভাবিকতা ফিরে আসে। পরদিন সকালে জেন্স, যিনি আবহাওয়া দপ্তরে কাজ করেন, জেনিফারকে ফোন করে জানায় দ্বীপে খুব বড় কিছু হতে চলেছে, কারণ মাউন্টেনের ফাটলের মাত্রা অনেক বেড়ে গেছে। তিনি জানান সরকার চাইছে খবরটা গোপন রাখতে, যাতে আন্তর্জাতিকভাবে পালম আইল্যান্ড নিষিদ্ধ না হয়ে পড়ে। এমনকি সরকারের পক্ষ থেকে সমস্ত দাবি, বোট, কার্গোশিপ ও জাহাজ গোপনে সরিয়ে ফেলা হচ্ছে। তাই সে জেনিফারকে বলে এক মুহূর্ত দেরি না করে যেন পুরো পরিবার নিয়ে দ্বীপ ছেড়ে চলে আসে। জেনিফার ও ফেডরিক দ্রুত হোটেল ছেড়ে প্রস্তুতি নেয়, আর সারা চার্লিকে জানাতে গিয়ে দেখে হোটেলে সে নেই। সময় কম থাকায় তারা সবাই রাস্তায় বেরিয়ে পড়ে, কিন্তু দেখে রাস্তাঘাট ফাঁকা, কোনো ট্যাক্সি নেই। তখন ফেডরিক বাধ্য হয়ে একটি গাড়ি চুরি করে রওনা দেয়, কিন্তু কিছু দূর যেতেই গাড়ির আসল মালিকরা এসে তাকে মারধর করে। ফেডরিক তার স্ত্রী ও সন্তানদের আগে যেতে বলে, কারণ বোটে আর জায়গা থাকবে না। সে তাদের জন্য ক্ষমা চায় এবং নিজের সমস্ত টাকা দিয়ে দেয়, যাতে মারধরকারীরা তাকে ছেড়ে দেয়। কিন্তু যতক্ষণে সে দৌড়ে এসে বোটে উঠতে চায় ততক্ষণে বোট ছেড়ে চলে গেছে। পরিবার তাকে না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। আর এদিকে সারা তার বান্ধবী চার্লিকে ফোন করে তাকে দ্রুত দ্বীপ ছাড়তে বলে, কিন্তু লাইন কেটে যায় আর যোগাযোগ হয় না। অন্যদিকে আলফেরো তখনও পরিস্থিতি মনিটর করছিল।
হঠাৎ মনিটরের সব সিগন্যাল চলে যায়, যা দেখে সে বুঝে নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে সরকারের দপ্তরে ফোন করে জানায় সময় একেবারেই ফুরিয়ে যাচ্ছে, যত দ্রুত সম্ভব নিউজ ব্রডকাস্ট করে সবাইকে জানাতে হবে যে বিশাল সুনামি আসতে চলেছে। এরপর পালামাল লোকাল সেন্টারে সাইরেন বাজানো হয়, আর সাইরেনের শব্দ শুনে পুরো দ্বীপ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন জীবন বাঁচাতে ছুটতে শুরু করে। হাঙ্ক, যিনি এতদিন কোমায় ছিলেন, সাইরেনের শব্দ শুনে জ্ঞান ফিরে পান, কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে চারপাশের পরিস্থিতি দেখে হতবাক হয়ে যান। তিনি দেখতে পান মানুষ দিক বিদিক ছুটছে, একে অপরকে ধাক্কা দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। অন্যদিকে আমরা দেখতে পাই ফেডরিক বহু জায়গায় গিয়ে একের পর এক জাহাজ আর বোটে ওঠার চেষ্টা করছিল, কিন্তু প্রতিটি বোটই তখন ছেড়ে চলে গিয়েছে, এমনকি বন্দরগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। ফেডরিক যখন সম্পূর্ণ হাল ছেড়ে দিয়ে দাঁড়িয়েছিল, তখন এক লোকাল বোটম্যান তার ছোট্ট একটা বোটে ফেডরিকের জন্য জায়গা করে দেয়। ফেডরিক কৃতজ্ঞতায় মাথা নিচু করে সেই বোটে ওঠে, কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় একটা মহিলা তার কোলে ছোট্ট বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চাটির দিকে তাকিয়ে তার মায়া হয়, আর সে একটু দেরি না করে তার নিজের সিটটা সেই মায়ের হাতে তুলে দেয়। এদিকে আগ্নেয়গিরি তখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। এরই মধ্যে লাভার বিস্ফোরণ শুরু হয়, আর পুরো দ্বীপ জুড়ে মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করে। হাং সুস্থ হয়ে সোজা চলে আসে আলফেরোর কাছে। আলফেরো তাকে দেখে অবাক হয়ে বলে এমন পরিস্থিতিতে সে দ্বীপে ফিরেছে কেন। তখন হাং বলে তারা এত বছর একসাথে কাজ করেছে, এখন তাকে একা রেখে চলে যাওয়া কোনো বন্ধুত্ব নয়, তাদের পরিবার বলতে কেউই ছিল না, তাই জীবনের শেষ মুহূর্তটা তারা একসাথেই কাটাতে চায়, হাসি ঠাট্টার মধ্যেই মরণকে বরণ করে নিতে চায়। এই বন্ধুত্বের কথায় আলফেরো হেসে ওঠে, আর তারা দুইজন তাদের জীবনের শেষ ট্রিপে বের হয়ে পড়ে। অন্যদিকে নিউজ চ্যানেলগুলো দ্বীপের সমস্ত বিপর্যয় চেপে রাখছিল, যেন বাইরের কেউ কিছু জানতে না পারে, কারণ একবার যদি সত্যি প্রকাশ পায় তাহলে পালমা আইল্যান্ড হয়তো চিরদিনের জন্যই নিষিদ্ধ হয়ে যাবে। তবে জেমস এসব দেখে চুপ থাকতে পারে না। সে তার বসকে বিষয়টি জানাতে গেলে উল্টো বস তার উপর রেগে গিয়ে বলে প্রথমে দেশের কথা ভাবো। যদিও পরে একজন রিসার্চার এসে জানায় এখনো অনেক মানুষ দ্বীপে আটকা পড়ে আছে, তাই রেস্কিউ টিম পাঠানো দরকার, কিন্তু বস তাতে কান দেয় না, বরং বলে সবাইকে বের করে আনা হয়েছে। অন্যদিকে পালমার পরিস্থিতি হয়ে উঠছিল আরও নাজুক, কারণ বোট তো দূরের কথা, আশেপাশে কোনো যানবাহনই ছিল না। ফেডরিক হাল ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সে জেনিফারের কাছে একবার ক্ষমা চাইতে যায়, তাই ফোন করতে চেষ্টা করে, কিন্তু সিগন্যাল পায় না। পুলিশ স্টেশনে এরিক তার বোন মেরিনকে ছাড়িয়ে নেওয়ার জন্য বারবার অনুরোধ করছিল, কিন্তু পুলিশ তার নিজের প্রাণ বাঁচাতেই ব্যস্ত ছিল। ভাগ্যক্রমে এরিক লকারের চাবি পেয়ে যায়, আর সে তার বোনকে ছাড়িয়ে নেয়, এমনকি অন্য কয়েদিদেরকেও মুক্ত করে সবাইকে নিয়ে বোট খুঁজতে রওনা হয়। পথে তারা আগ্নেয়গিরির আরও একটা বড় বিস্ফোরণ দেখতে পায়, আর বুঝতে পারে মাউন্টেন যে কোনো সময় দুই ভাগ হয়ে যেতে পারে। তখন তারা যখন দৌড়ে যাচ্ছে, রাস্তায় ফেডরিক তাদের দেখে জানায় আর কিছুই অবশিষ্ট নেই, কিন্তু এরিক জানায় তার নিজের একটি পার্সোনাল বোট আছে। সবাই মিলে সেখানে পৌঁছায়, কিন্তু ঠিক তখনই সেই গ্যাংস্টার এসে পড়ে, যাকে এরিক জেল থেকে মুক্ত করেছিল। সে বন্দুকের মুখে তাদের কাছ থেকে বোট ছিনিয়ে নিতে চায়। ফেডরিক তাকে বোঝানোর চেষ্টা করে চাইলে সে তাদের সঙ্গে যেতে পারে, কিন্তু গ্যাংস্টার তার দল নিয়ে শুধু নিজেই যেতে চায়। বাধ্য হয়ে ফেডরিক তাকে আক্রমণ করে, কিন্তু ধস্তাধস্তিতে গুলি খেয়ে মেরিনের কোলেই সে মারা যায়। ফেডরিক তখন সাহস নিয়ে আক্রমণ চালায়, পাথর দিয়ে লোকটিকে শেষ করে দেয়, তারপর মেরিনকে বুঝিয়ে বোটে তোলে। এরপর বাকিদের দলে ফেরাতে একাই লড়াই করে বোট চালিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এই সময় আলফেরো এবং হাং স্পেশাল স্যুট পরে আগ্নেয়গিরির মুখোমুখি গিয়ে দাঁড়ায়। ওই মুহূর্তটাই তাদের জীবনের শেষ ট্রিপ। তারা ওখানে দাঁড়িয়ে ওয়াইন পান করে আর বিস্ফোরণ উপভোগ করে। অন্যদিকে জেনিফার ও সন্তানরা ফ্লাইটে ওঠার সময় ব্যাচ নিচ্ছিল, কিন্তু সারা চার্লিকে দেখে তার বাবার ব্যাচ দিয়ে দেয়। বিস্ফোরণ ঘটলে আগ্নেয়গিরি লাভা পানিতে পড়ে বিশাল সুনামি সৃষ্টি হয়, আর আলভেরো বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই প্রাণ হারায়। ফেডরিকো মেরিন একপাশে আশ্রয় নেয়, আর সুনামির বিশাল ঢেউ তাদের চারপাশ ঘিরে ফেলে। জেনিফার প্লেন থেকে নেমে সারাকে খুঁজতে যায়, কিন্তু ঠিক তখনই দেখা যায় সারা অলরেডি প্লেনে উঠেছে। জেমস প্রেস কনফারেন্সে পালমার সব তথ্য ফাঁস করে রেস্কিউ টিম পাঠাতে বলে। ফেডরিকের ফোনে তখন জেমসের পাঠানো সেই নিরাপদ লোকেশনের ম্যাপ পৌঁছে যায়। ফেডরিক ও মেরিন সেদিকে রওনা দেয়, কিন্তু তাদের দিকে বিশাল সুনামি ধেয়ে আসতে থাকে। ফ্লাইট থেকেও মানুষ সেই ঢেউ দেখতে পায়। সারা তার মাকে কল দিয়ে সেই লোকেশন পাঠিয়ে দেয়, আর মাকে দ্রুত সেখানে যেতে বলে। জেনিফার তাদের একমাত্র পথ দেখানো কর্মচারীর সঙ্গে গাড়ি করে রওনা হয়। সমুদ্রের ঢেউ তখন শহর ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এয়ারপোর্ট ধ্বংস হয়ে যায়, আর সারাদের ফ্লাইট সুনামির গভীরে তলিয়ে যায়। জেনিফাররা দৌড়াতে থাকে। অন্যদিকে মেরিন ও ফেডরিক শেষ পর্যন্ত নিরাপদ আশ্রয়ে পৌঁছায়, কিন্তু ফেডরিক তার পরিবারকে খুঁজে পাচ্ছিল না। সে ভেঙে পড়ে। ঠিক তখনই দূর থেকে তার ছেলে বাবা বলে ডাক দেয়। ছুটে গিয়ে সে জেনিফার ও ছেলেকে জড়িয়ে ধরে কাঁদে আর জানতে চায় সারার খবর। এদিকে সারা জ্ঞান ফিরে পেয়ে বুঝতে পারে
সে বেঁচে আছে, কারণ প্লেনটি একটা শুকনো জায়গায় পড়েছিল। সে চার্লিকে নিয়ে সোজা পরিবারের কাছে ফিরে আসে। পরিবার আবার একত্রিত হয়। টুকরো টুকরো হয়ে যাওয়া পরিবারটা যেন আবার নতুন করে গড়ে ওঠে। আর শেষে দেখা যায় পালমা আইল্যান্ডের বিপর্যয়ের খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, আর এই দ্বীপটাকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জেমস তখন খবর পায় তার পরিবারের সবাই বেঁচে আছে। তার চোখে জল আসে। রেস্কিউ হেলিকপ্টার সব সার্ভাইভারকে উদ্ধার করে ফিরিয়ে আনে। কিছুদিন পর দেখা যায় মেরিন এখন আর রিসার্চার নয়, ভাইয়ের রেখে যাওয়ার ডাইভিং প্রজেক্টরগুলোকেই সে একে একে পূরণ করছে। ভাইয়ের স্বপ্নই এখন তার জীবনের পথ। আর এখানেই শেষ হয় ভয়াবহ সেই সুনামির গল্প। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।